নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 19 নিয়ে আলোচনা করব, যা আপকামিং যে কোনো পরীক্ষা, এনটিপিসি বলো, রেল গ্রুপ ডি আছে, এএলপি তো হচ্ছে, আবার এএলপি টেকনিশিয়ান সামনে আছে, এসএসসি, এমটিএ সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো আজকে জিকে প্র্যাকটিস সেট 19 নিয়ে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের সন্তু একাডেমিরই কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যারা জয়েন হবার তারা জয়েন হয়ে যেও, সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। বলছে দুগ্ধ ব্যবসা অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের অন্তর্ভুক্ত? তৃতীয় খাত, চতুর্থ খাত, মাধ্যমিক খাত, প্রাথমিক খাত। দেখো, আগে যদি তোমরা এই যে প্রাথমিক খাত ব্যাপারটা কি, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, চতুর্থ খাত, এই চারটে খাত সম্বন্ধে তোমরা যদি জানো, তাহলে তোমরা নিজেরাই অ্যান্সারটা করতে পারবে। তো আমি তোমাদের বলি, দেখো প্রাথমিক খাত কাকে বলে। প্রাথমিক খাত হচ্ছে যে ব্যবসাটা সরাসরি পরিবেশের সঙ্গে সম্পর্কিত। যেমন আমি যদি বলি মৌমাছি চাষ, তাহলে এই মৌমাছি চাষটা তুমি পরিবেশের উপর ভিত্তি করেই তুমি করবে। আচ্ছা, যদি বলি মৎস্য চাষ, এটাও তো পরিবেশের সঙ্গে রিলেটেড না? ঠিক তেমনই যদি দুধের ব্যবসাটা, এটাও কিন্তু পরিবেশের সঙ্গে সম্পর্কিত। তুমি কি খাওয়াচ্ছ, কি পরিমাণ খাদ্যশস্য গরুকে খাওয়াচ্ছ, তার উপর বা পরিবেশের উপর, গরুটা কেমন পরিবেশে, অস্ট্রেলিয়ার নাকি জার্সি নাকি দেশি গরু, তার উপর বেস করে কিন্তু সেই দুধটা দেবে সে। তো দুগ্ধ ব্যবসা কিন্তু এটা প্রাথমিক খাতের সাথে জড়িত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এইগুলোর অ্যান্সার করতে হয়। যদি বলি তাহলে প্রাথমিক খাত। এবার হচ্ছে মাধ্যমিক খাত। মাধ্যমিক খাত কোনগুলো? মাধ্যমিক খাত হচ্ছে, দেখো সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত না হলেও পরিবেশের সঙ্গে অবশ্যই যুক্ত, কেননা আমরা যে মেটেরিয়ালসটা পাবো সেটা তো পরিবেশ থেকে পাবো, কিন্তু সেই মেটেরিয়ালসকে ধরো মনে করো এই যে চামড়া, তো চামড়াটাকে আমরা পরিবেশ থেকে পাই। পরিবেশ থেকে পাওয়ার পর সেটাকে নতুন করে সাজিয়ে নতুন একটা রূপ দিয়ে আমরা কিন্তু তার থেকে জুতো তৈরি করি। তো জুতোর কারখানা। তারপরে আরও ধরো এই যে দুধ, প্রথমে দুধটা নেওয়া হলো, ঠিক আছে, দুধটা নেওয়া হলো, নিয়ে এই দুধ থেকে যে আবার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজ করে তাকে যে পাস্তুরাইজেশন করে যে প্যাকেটে প্যাকেটে বা অন্য কিছু প্রোডাক্ট তৈরি করা, তো এইটাকে বলা হয় কি মাধ্যমিক খাত। অর্থাৎ ডিরেক্টলি পরিবেশের সঙ্গে যুক্ত না থেকে যে ব্যবসাগুলো হয়, ক্লিয়ার? তো সেগুলো হচ্ছে মাধ্যমিক খাত। আর তৃতীয় খাত কোনগুলো? যেগুলোর মধ্যে নিয়ম কানুন জড়িত, যেমন পরিষেবার বিভিন্ন কর, ট্যাক্স ফ্যাক্স, আইন কানুন, হ্যাঁ, মানে যার মধ্যে অ্যাকচুয়ালি পরিষেবা সম্পর্কিত থাকবে, তুমি তাকে একটা পরিষেবা দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার তৃতীয় খাত। আর এই যে ডিজিটালাইজেশন যে ব্যাপারটা, তো এই ব্যাপারটা হচ্ছে চতুর্থ খাত। তাহলে আশা করি তোমরা যে বিভিন্ন খাতগুলো, তোমার প্রাথমিক খাত, মাধ্যমিক খাত, তৃতীয় খাত, চতুর্থ খাত বুঝলে। তো এবার তোমার যেমনই কোশ্চেন আসুক না কেন, তুমি কিন্তু পারবে। তো এইভাবেই কিন্তু আমাদের সমস্ত যে জিকে ক্লাসটা পুরো এইভাবেই চলবে। তো চলো, তাহলে অ্যান্সার কি? দুগ্ধ ব্যবসা কিন্তু এটা প্রাথমিক খাতের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে 1952 সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন? 1952 সাল ভীষণ গুরুত্বপূর্ণ। 1952 সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? মিলখা সিং, কেডি যাদব, নরম্যান নাকি হরিশ ধাওয়ান? তো রাইট আনসার কী হবে? কেডি যাদব। ইনি কিন্তু 1952 সালের যে আমস্টারডাম অলিম্পিক হয়েছিল, আমস্টারডামই যত সম্ভব, তবু একটু দেখে নিও, হ্যাঁ। তো 1952 সালে অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন কিন্তু কেডি যাদব। নেক্সট, নিম্নলিখিত কোন শহরে ভারতের প্রথম অন্তর্নিহিত সুতি মিল স্থাপিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, দিল্লি, মহীশূর? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার মুম্বাই কিন্তু প্রথম কিন্তু অন্তর্নিহিত সুতি মিল তোমার স্থাপিত হয়েছিল হচ্ছে মুম্বাই। এটা হচ্ছে ব্রিটিশ আমলের সময়। নেক্সট কোশ্চেন, কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভোটারদের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? বহুবার পড়িয়েছি, যারা অনেক দিন ধরে যুক্ত আছো চ্যানেলের সাথে তারা জানো। 51, 48, 86তম নাকি 61তম? তো 61তম সংবিধান সংশোধন অনুযায়ী ভোটারদের বয়স কিন্তু 21 থেকে 18 করা হয়েছে। আর এই 61তম, দেখো এটা তো 61তম সংবিধান সংশোধন, কিন্তু 61-র একটা ধারা আছে। সেই ধারাটা কি বলতে পারবে? সেই ধারাটা হচ্ছে রাষ্ট্রপতির যে তোমার পদচ্যুতি বা ইমপিচমেন্ট যে পদ্ধতি, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কিন্তু এই 61 নং ধারায় কিন্তু বলা আছে। আর 86তম ধারাটা কি?
86তম ধারা হচ্ছে তোমার একটা মৌলিক কর্তব্য সংযোজন করা হয় এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেখানে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর যে শিক্ষার অধিকার, এটার মৌলিক অধিকার এবং এটা পিতামাতার একটা কর্তব্য। তো এই মৌলিক কর্তব্যটা অ্যাড করার পর বর্তমানে কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি হয়েছে। এবং কত সালে ইমপ্লিমেন্ট করা হয়, হ্যাঁ এটা আনা হয় কত সালে, এগুলোর উপরে কিন্তু কোশ্চেন আসে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আস্তে আস্তে সব কিছু জানতে থাকবো। এবং আমার এরকম অনেক কটা সেট আমি তোমাদের দেব, তো সেটের মাধ্যমে পুরনো রিভিশন হতে থাকবে এবং নতুন নতুন আমরা অনেক কিছু জানতে থাকবো। এইভাবেই কিন্তু চলতে থাকবে, যতদিন না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত দিয়ে যাব। তো যারা যারা যুক্ত থাকবে না, তাদের জিকে আর কোথাও কিছু দরকার নেই, জিকে এইখানেই হয়ে যাবে তোমার সমস্ত জিকে। কোন দিনটি বিশ্ব জল দিবস হিসাবে উদযাপিত হয়? 22শে মার্চ, 22শে এপ্রিল, 23শে নভেম্বর নাকি 23শে মার্চ? তো বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে 22শে মার্চ। নেক্সট, নিচের কোনটি ভারতের জিডিপিতে সবচেয়ে কম অবদান করে? দেখো শিল্প খাত এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? শিল্প খাত কিন্তু তোমার দ্বিতীয় খাত বলা হয়, শিল্প খাতকে কিন্তু দ্বিতীয় খাত বলা হয়, এটা দ্বিতীয় খাত। কৃষি ও সহযোগী খাত এটা প্রথম খাত। পরিষেবা খাত এটা কি তৃতীয় খাত। তো এরকমও পরীক্ষায় কোশ্চেন আসে যে নিম্নলিখিত কোন খাতকে প্রাথমিক খাত বলা হয়? তো মনে রাখবে, যেখানে কৃষি ও সহযোগী কৃষির রিলেটেড যেসব সেক্টর আছে সেগুলোকে বলা হয় প্রাথমিক খাত, শিল্প খাত হচ্ছে দ্বিতীয় খাত, আর পরিষেবা খাত হচ্ছে তৃতীয় খাত। তাহলে বলছে কোনটাতে অবদান, জিডিপিতে অবদান সবথেকে কম কোনটাতে? তো মনে রাখবে কৃষি ও সহযোগী খাতে কিন্তু জিডিপিতে অবদান ভারতের সবচেয়ে বেশি। তো সাধারণত বলা হয়, এখন বর্তমানে ডেটাগুলো তোমরা দেখবে, তো 17% একটা তোমার হচ্ছে দ্বিতীয় খাতে হচ্ছে 30%, আর সব থেকে বেশি হচ্ছে তৃতীয় খাতে, যেটা হচ্ছে 53%। ওকে, তো বর্তমানের যে ডেটা সেটা একটু আরেকবার চেক করে নেবে, এটা অনেক দিন আগেকার ডেটাটা। ওকে, চলো, নিম্নের কোন দেশের রাজধানী হচ্ছে বিশবেক? এটা বিশবেক হওয়া উচিত, আচ্ছা যাই হোক। তো কোন দেশের রাজধানীর নাম হচ্ছে বিশবেক? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার, আচ্ছা বলছে নাইরোবি কিরগিজস্তান, কাজাকস্তান নাকি কিরিবাটি? তো রাইট আনসার অপশান নাম্বার বি, এই বিশবেক হচ্ছে কিরগিজস্তানের তোমার রাজধানী। ওকে, কিরগিজস্তান। চলো, 2020 সালের জুনে গায়ারসাইনকে কি বলছে? গায়ারসাইন একটা জায়গার নাম। তো গায়ারসাইনকে নিম্নলিখিত কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে? দেখো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আগামী যে কোনো পরীক্ষার কিন্তু এই কোশ্চেন আসতে পারে। তো কি বলছে? 2020 সালের জুনে গায়ারসাইনকে নিম্নলিখিত কোন রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে? সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? তো রাইট আনসার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ইজ কারেক্ট আনসার, যে উত্তরাখণ্ড কিন্তু উত্তরাখণ্ডের গায়ারসাইন কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী। আর রাজধানী হচ্ছে আরেকটা রাজধানী কি, সেটা হচ্ছে দেরাদুন। নেক্সট, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 20 অক্টোবর 1764, 15 অক্টোবর 1764 নাকি, আচ্ছা ডেটটা তো তোমার একই দেওয়া আছে, শুধু সালটা একই দেওয়া আছে, তাহলে ডেটটা কি? বক্সারের যুদ্ধ বলেছে 20 অক্টোবর, 15 অক্টোবর, 22শে অক্টোবর নাকি 12ই অক্টোবর? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান নাম্বার সি, অর্থাৎ 22শে অক্টোবর 1764। কেননা সাল এখন অনেকেরই মনে থাকে, তো সালটা কিন্তু দেয় না, এর সাথে ডেটটাও দেয়। তো 22শে অক্টোবর 1764 এখানে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এশিয়ান গেমসের মূল মন্ত্র? সমৃদ্ধির দিকে যাত্রা, সূর্যের উজ্জ্বলতা, খেলাধুলার সাথে উন্নয়ন নাকি এভার অনওয়ার্ড? তো রাইট আনসার এভার অনওয়ার্ড হচ্ছে এশিয়ান গেমসের মূল মন্ত্র। বিশ্ব ধরিত্রী দিবস 2024 এর থিম কি ছিল? জলবায়ু কর্ম, প্ল্যানেট বনাম প্লাস্টিক, আমাদের পৃথিবী পুনরুদ্ধার করুন নাকি আমাদের গ্রহে বিনিয়োগ করুন? তো দেখো 2024-এর থিম, এটা কিন্তু 2024-এর থিম। তো 2024-এর থিম কী ছিল? তো প্ল্যানেট বনাম প্লাস্টিক। ওকে, প্ল্যানেট বনাম প্লাস্টিক। আর বাকি থিমগুলো এগুলোও কিন্তু কোনো না কোনো সালে হয়েছে। তো এই থিমগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যে জলবায়ু কর্ম, যত সম্ভব আমাদের পৃথিবী পুনরুদ্ধার করুন, এটা হচ্ছে তোমার আমাদের গ্রহে বিনিয়োগ করুন, এটা যথাসম্ভব 2023 হবে।
তবু তোমরা দেখে নিও ভালো করে। এই যে 2023-এ থিম কী ছিল, 2022-এ কী ছিল, 2021-এ কী ছিল, এটা যত সম্ভব 2021, এটা হচ্ছে 2022, আর এটা 2023, আর এটা 2024। ক্লিয়ার? তাও তোমরা কিন্তু একবার দেখে নেবে যে থিম কী ছিল। 2024-এর থিম কী ছিল? প্ল্যানেট বনাম প্লাস্টিক। নেক্সট কোশ্চেন। আর বিশ্ব ধরিত্রী দিবস কত তারিখে, এটা তোমরা কমেন্টে জানো। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ইউএনডিপি, যে বিষয়ে ফোকাস করে, তো এই যে ইউএনডিপি একটা সংস্থা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সদর দপ্তর কোথায়, এটা তোমরা আমাকে জানাবে। ইউএনডিপি সদর দপ্তর কোথায়? তাহলে এ কোন বিষয়ে ফোকাস করে? উন্নত দেশসমূহ, উন্নয়নশীল দেশসমূহ, স্বল্পোন্নত দেশসমূহ, নাকি বিশ্বব্যাপী উন্নয়নের চ্যালেঞ্জের সমাধান? তো রাইট অ্যান্সার কী হবে? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, অর্থাৎ বিশ্বব্যাপী উন্নয়নের চ্যালেঞ্জগুলোর সমাধান করে হচ্ছে এই ইউএনডিপি। আর এর সদর দপ্তর কোথায়? আচ্ছা, এটা বলেই দিই, এর সদর দপ্তর হচ্ছে তোমার নিউ ইয়র্কে অবস্থিত। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে ইউএনডিপি কী কাজ করে? বিশ্বব্যাপী উন্নয়নের যে চ্যালেঞ্জগুলো তার সমাধান করে হচ্ছে ইউএনডিপি, যার সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে। ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাকি গুজরাট? তো ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে কর্ণাটকে কিন্তু ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। এই কর্ণাটকেই কিন্তু একটি সবথেকে উঁচু জলপ্রপাত আছে। সেই জলপ্রপাতের নাম কি বলো তো? সেই জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। ওকে, কুঞ্চিকল জলপ্রপাত, সেটা হচ্ছে সবথেকে উচ্চতম, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। আর তারপরেই দ্বিতীয়তে আছে হচ্ছে যোগ জলপ্রপাত, যে দুটোই কর্ণাটকে অবস্থিত। তাহলে কি বললাম? ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায়? এটাও কিন্তু কর্ণাটকে অবস্থিত। নেক্সট, কৃষ্ণ বিপ্লব নিচের কোনটির উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? কালো আঙুর, পেট্রোলিয়াম, কয়লা, নাকি কালো গোলাপ? তো কৃষ্ণ বিপ্লব, এটা অনেকে পেট্রোলিয়াম করতে পারো, এটা কিন্তু কৃষ্ণ বিপ্লব কয়লা করে দিও না, কালো বলে কৃষ্ণ। তো কৃষ্ণ বিপ্লব কার সাথে জড়িত? এটা কিন্তু অপশান নাম্বার বি, পেট্রোলিয়ামের সাথে জড়িত কিন্তু কৃষ্ণ বিপ্লব। এটা কিন্তু খুব আসে যে কৃষ্ণ বিপ্লব কার সাথে জড়িত। দেখো, তাহলে কয়লা, আচ্ছা কয়লা ছেড়ে দিলাম, তোমার হচ্ছে পেট্রোলিয়াম তো বললাম, কৃষ্ণ বিপ্লব, এখানে আর কিছু কয়লা, কালো গোলাপ না, আর এমনি বাকি ধূসর বিপ্লব সার, তোমরা জানো, শ্বেত বিপ্লব দুধ, গোল্ড বিপ্লব হচ্ছে আলু। ওকে, চলো নেক্সট। ব্যাক হ্যান্ড, কি বললাম? ব্যাক হ্যান্ড এটা শব্দ, খেলার সঙ্গে জড়িত। এটা কোন খেলার সঙ্গে জড়িত? ব্যাডমিন্টন, বাস্কেটবল, পোলো, নাকি বিলিয়ার্ডস? তো ব্যাক হ্যান্ড শব্দটি কিন্তু এটা ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত। ব্যাডমিন্টনে আরও কিছু শব্দ আছে জড়িত, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে লাভ শব্দটা ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত, আরও বিভিন্ন আছে। তারপরে পোলো খেলায় যেমন পোলোতে তোমার হচ্ছে একটা শব্দ জড়িত আছে, খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলো আলোচনা করেছি এর আগেও। ওকে, তো ব্যাডমিন্টন কি? ব্যাক হ্যান্ড শব্দটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার ডাকনাম ছিল লোকনায়ক? বল্লভভাই প্যাটেল, জয়প্রকাশ নারায়ণ, বালগঙ্গাধর তিলক, নাকি আর কে শুক্লা? তো জয়প্রকাশ নারায়ণ একে কিন্তু ভারতের লোকনায়ক বলা হয়, অর্থাৎ তিনি লোকনায়ক নামে পরিচিত। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহমানব। চলো নেক্সট, নিচের কোন সংবিধান সংশোধনী বিষয়টি ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত? তো ক্ষুদ্র সংবিধান কাকে বলা হয়? 41, 44, 42, 43। তো 42তম সংবিধান যে সংশোধন, এখানে এই সংবিধান সংশোধনকে কিন্তু ক্ষুদ্র সংবিধান বলা হয়। ভারতের ক্ষুদ্র সংবিধান কাকে বলা হয়? 42তম সংবিধান সংশোধন। কেন বলা হয়? তো এই সময় কিন্তু ভারতের সংবিধান যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাকে কিন্তু প্রস্তাবনার মধ্যে তোমার সমাজতান্ত্রিক, তারপরে তোমার ধর্মনিরপেক্ষতা, এই যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো কিন্তু যুক্ত করা হয়েছিল। তো এই কারণেই সেখানে যেহেতু প্রস্তাবনাকে একটু চেঞ্জ করা হয়েছিল, তো এই কারণেই এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় ভারতের ক্ষুদ্র সংবিধান। আর 44তম সংবিধান সংশোধনটা কি? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আগে সম্পত্তির যে অধিকারটা, এটা মৌলিক অধিকারে ছিল, কিন্তু এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে কিন্তু এখন আর মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়নি। সম্পত্তির অধিকারটা কিন্তু এখন আইনি অধিকার।
ক্লিয়ার? এবং সেই আইনি অধিকারটা আছে কত ধারায়? তো এটা পরীক্ষা আসে 300A নং ধারায়, যেটা আগে ছিল মৌলিক অধিকারের মধ্যে 31 নং ধারায়। কেননা মৌলিক অধিকারের ধারাই আছে হচ্ছে 12 থেকে 35। তো 12 থেকে 35 যদি মৌলিক অধিকারের ধারাই হয়, তাহলে 31 নং 12 থেকে 35-এর মধ্যে পড়ছে। তাহলে 31 নং ধারাটা কিন্তু আগে সম্পত্তির অধিকার ছিল, কিন্তু বর্তমানে এটাই চেঞ্জ হয়ে গেছে আইনি অধিকার, যেটা এখন বর্তমানে আছে 300A আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, যদি পণ্য ও পরিষেবার সরবরাহের তুলনায় অর্থ সরবরাহের অভাব হয়, কি বলছে? পণ্য পরিষেবার সরবরাহের তুলনায় যদি অর্থ সরবরাহের অভাব হয়, তাহলে কি পরিণতি ঘটবে? মুদ্রাস্ফীতি হবে, হাইপার ইনফ্লেশন হবে, মুদ্রা সংকোচন হবে, নাকি অবমূল্যায়ন হবে? দেখো, আগে তোমাকে জিনিসগুলো জানতে হবে যে মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি। মুদ্রাস্ফীতি কখন হয়? দেখো, যদি দ্রব্যমূল্য, ধরো কোনো জিনিসের দাম আজকে 10 টাকা, সেটা হঠাৎ করেই 30 টাকা হয়ে গেল, ঠিক আছে? এবং তোমার দ্রব্যমূল্যের দাম তোমার বেড়ে গেল, আবার মুদ্রার মানও কমে গেল, ধরো ডলারের তুলনায় টাকার মানটাও কমে গেল, তো এইটাকে বলা হয় মুদ্রাস্ফীতি, ঠিক আছে? মুদ্রাস্ফীতির ব্যাপারটা বুঝলে, অর্থাৎ মুদ্রার মান কমে গেছে, আবার জিনিসের দাম বেড়ে গেছে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবার হাইপার ইনফ্লেশনটা কি? হাইপার ইনফ্লেশন হচ্ছে যদি এই ঘটনাটা খুব হাই রেটে হয়, যেমন বলা হয় যে এখন বর্তমানে তুরস্ক একটা হাইপার ইনফ্লেশনের মধ্যে, মানে ইনফ্লেশনের মধ্যে দিয়ে চলছে, হাইপার নেই, মানে এরকম দেখা গেল যে এইদিকে তোমার টাকার দাম খুবই কমে গেল, আর এদিকে জিনিসের দাম 10 টাকার জিনিস দেখা গেলো 100 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, তখন সেটাকে বলা হয় তোমার হাইপার ইনফ্লেশন। আর অবমূল্যায়ন ব্যাপারটা কি? আমাকে কি বলেছে কোশ্চেনের দিকে লক্ষ্য রাখতে হবে যে পণ্য এবং পরিষেবা সরবরাহের তুলনায় অর্থ সরবরাহে যদি অভাব ঘটে, অর্থাৎ পণ্য পরিষেবা ঠিকঠাক চলছে কিন্তু অর্থ সরবরাহে যদি অভাব ঘটে, তখন সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে? তো তখন ব্যাপারটা কি দেখো, এবার অবমূল্যায়ন মানে কি? অবমূল্যায়ন মানে কি? পণ্য রপ্তানি বৃদ্ধি করে, তাহলে কি? পণ্য রপ্তানি বৃদ্ধি করে কিন্তু মুদ্রার মান সেই অনুপাতে কম হয়ে যায়, মানে মুদ্রার মানটা কম কিন্তু পণ্য রপ্তানি বৃদ্ধি করে, ঠিক আছে? রপ্তানি মানে পাঠানো, আমদানি মানে আনা, তোর মুদ্রার মানটা কম কিন্তু রপ্তানি বেশি, তো সেটাকে বলে অবমূল্যায়ন। আর মুদ্রা সংকোচন ব্যাপারটা কি? মুদ্রার মান বৃদ্ধি কিন্তু দ্রব্যমূল্য, মানে মুদ্রা সংকোচন ব্যাপারটা হচ্ছে মুদ্রার মান বৃদ্ধি কিন্তু দ্রব্যমূল্যটা কম, ঠিক আছে? তখন সেটাকে বলা হয় মুদ্রা সংকোচন। তো যেহেতু তাহলে দেখো, মুদ্রার মানটা বৃদ্ধি কিন্তু দ্রব্যমূল্যটা কম, তাহলে এটাই তো বলেছে যদি পণ্য পরিষেবা সরবরাহের তুলনায় অর্থ সরবরাহের যদি অভাব হয়, তখন তাকে কি বলা হয়? মুদ্রা সংকোচন। ক্লিয়ার? তো ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন কিন্তু এনটিপিসিতে বা রিলে কিন্তু আসে। চলো নেক্সট, বলছে ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? আচার্য নরেন্দ্র দেব, বাল গঙ্গাধর তিলক, খান আব্দুল গফ্ফর খান, নাকি এম গান্ধী? তো ডেকান এডুকেশন সোসাইটি এটা তৈরি করেন কে? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক কিন্তু ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। সত্যমেব জয়তে স্লোগানটি কে দিয়েছিলেন? পণ্ডিত মদন মোহন মালব্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি মহাত্মা গান্ধী, নাকি বাল গঙ্গাধর তিলক? তো সত্যমেব জয়তে এই স্লোগানটি দিয়েছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য। সত্যমেব জয়তে এই স্লোগানটি দিয়েছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য। বক্সা টাইগার রিজার্ভ নিচের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা, ঝাড়খণ্ড? তো বক্সা টাইগার রিজার্ভ এটা অবস্থিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, কে ন্যূনতম সমর্থন মূল্য যেটা হচ্ছে এমএসপি সুপারিশ করে কে? কৃষক কল্যাণ সমিতি, দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কোডস অ্যান্ড প্রাইসেস, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি। আচ্ছা, আর একটা অপশন মানে কোনো গন্ডগোল, তো যাই হোক এটাই রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি, যে দ্য কমিশন ফর এগ্রিকালচার কোস্টস অ্যান্ড প্রাইসেস। তো এই কিন্তু তোমার কি এমএসপি যেটা ন্যূনতম যে সমর্থন মূল্য যেটা, সেটা তোমার সুপারিশ করে কি? দ্য কমিশন ফর এগ্রিকালচার কোস্টস অ্যান্ড প্রাইসেস। ওকে, নেক্সট, ভারত নিম্নলিখিত কোন খেলায় ব্যক্তিগত বিভাগের প্রথম অলিম্পিক জিতেছে? দেখো, প্রথম
অলিম্পিক জিতেছে ব্যক্তিগত বিভাগে কোন খেলায়? হকি, হাই জাম্প, লং জাম্প নাকি 200 মিটার দৌড়? তো রাইট আনসার অপশন নাম্বার ডি, 200 মিটার দৌড়ে কিন্তু ভারত ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিক পদক জিতেছে হচ্ছে তোমার এই 200 মিটার দৌড়ে। আচ্ছা, সালটা কত এটা তোমাদের কাছে জানতে চাইছি, যে কোন সালে এই ঘটনাটা ঘটেছিল এবং কোনথায় খেলা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারতের রপ্তানি আমদানি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? রপ্তানি আমদানি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? যেটা হচ্ছে এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক যেটা। তো 1982, 1980, 1984 নাকি 1983? তো রাইট আনসার অপশন নাম্বার এ, অর্থাৎ 1982-তে কিন্তু ভারতের রপ্তানি আমদানি ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয় 1982। নেক্সট কোশ্চেন। 1866 মানে 1866 সালে কি, আচ্ছা কে ভারতের ব্রাহ্ম সমাজ গঠনের নেতৃত্ব দিয়েছিলেন? কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বোস, রামমোহন রায় নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার, দেখো এটা অনেকে ব্রাহ্ম সমাজ বলছি তো রামমোহন করতে পারো, ভালো করে দেখো। যদি বলা হয় 1866 সালটা তোমাকে উল্লেখ করে দিয়েছে, তো প্রথম কিন্তু সেটা তৈরি হয়েছিল ব্রাহ্ম সমাজ 1866 সালে। সেটা কার হাত ধরে? কেশবচন্দ্র সেনের হাত ধরে। পরে ওই ব্রাহ্ম সমাজের একটা শাখা কিন্তু রামমোহন রায় কিন্তু মানে সেটাকে তৈরি করেছিলেন একটা শাখাকে। তো 1866 সাল যদি বলে দেয় সে তখন হবে তোমার কেশবচন্দ্র সেন, কিন্তু এর পরে যে সাল 1866-র পরে যে করেছিল তখন কিন্তু হবে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা রাজা রামমোহন রায়। তো ব্রাহ্ম সমাজ এবার যদি তোমাকে দিয়ে দেয় যে আধুনিক ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাকে, তখন কিন্তু অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। ক্লিয়ার? আর ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন বা নেতৃত্বকে দিয়েছিলেন যদি আসে, তখন যদি কেশবচন্দ্র সেন থাকে তাহলে কিন্তু তোমাকে কেশবচন্দ্র সেনই বলতে হবে। আর যদি সাল বলে দেয় তাহলে তো কোনো চাপই নেই, তুমি তো বুঝেই গেলে কোনটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে যে 19 নম্বর সেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। আর আমাদের সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড যখন করব বা দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।